দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর গাইবান্ধায় চালু হলো ভাসানী সেতু, যোগাযোগ, অর্থনীতি সহ জীবনযাত্রায় পরিবর্তনের প্রত্যাশা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত ৩, আহত আরও একজন, এখনও জানা যায়নি হতাহতের নাম পরিচয়। ৫ বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস, ১০ জেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা, দিনরাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, একদিনই নিহত ৮১ ফিলিস্তিনি। মার্কিন আদালতের রায়ে বহিষ্কারের মুখে ৬০,০০০ অভিবাসী। এবং আলপি আক্তারের জোড়া গোলে জয়ের সূচনা বাংলাদেশের, থিম্পোতে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজয় স্বাগতিক ভুটানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বেলা ১১টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। গাইবান্ধার হরিপুর চিলমারিতে তিস্তা নদীর ওপর নির্মিত ১,৪৯০ মিটার দীর্ঘ মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবে রূপ নেয়ায় আনন্দে উচ্ছ্বসিত এলাকাবাসীরা। ৮৮৫ কোটি টাকার নির্মিত এই সেতু উত্তরাঞ্চলের যোগাযোগ, অর্থনীতি ও জীবনযাত্রায় যুগান্তকারী পরিবর্তন আনবে, এমনটি প্রত্যাশা তাদের। বুধবার দুপুরে সুন্দরগঞ্জের তিস্তা নদীর ওপর নির্মিত এই সেতুর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উদ্বোধনের পরপরই মোনাজাত করেন সুন্দরগঞ্জ উপজেলার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ওমর ফারুক। এরপর সেতুর সুন্দরগঞ্জের হরিপুর প্রবেশ মুখে ফিতা কেটে সেতুর দ্বার খুলে দেওয়া হয়। এ সময় উৎসুক জনতার ভিড় সামাল দিতে বেশ বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, এলজিইডির কর্মকর্তা ও সেতু নির্মাণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ উপদেষ্টার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। আমাদের উপকার হয়েছে, যাওয়া এসে উপকার, ভালো উপকার হয়। মনে করেন দূরান্ত পথ সুন্দরগঞ্জ যাইতে আমার সুবিধা হয়। এড়ে এসে এই ভোগান্তি হইতে হয়, বসে থাকে না নৌকের জন্য, কখন নৌকে আসে না আসে। হ্যাঁ, ব্রিজটা হয় আমাদের ভালো সুবিধা হয়েছে। আমাদের মনে করেন এই যে নৌকে যেতে অনেক রিস্ক নিয়ে, মনে করেন এই কিছুদিন পর ব্রিজটা চালু হইলে আমাদের এই রিস্কটা থাকবে না, তো সবাই সুবিধা পাবে, ব্যবসা বাণিজ্য করে সব দিক দিয়ে সুবিধা হবে। তখন আগে ভরা নদীতে ছিল, তখন আমরা খুব রিস্ক নিয়ে নৌকাতে পারাপার হয়েছিলাম। এখন আর অত রিস্ক নিতে হবে না, এখন ব্রিজ হয়েছে, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই ব্রিজ দিয়ে চলতে পারবো। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুত গতির একটি প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ১৬ঘর এলাকায় এক্সপ্রেসওয়ের যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনেই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপর সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, ঢাকামুখী বেপরোয়া গতির প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। গাড়িটিতে ৪ জনই ছিলেন। তিনি আরও জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ২ জন নিহত হন। অন্য ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার কারণে প্রায় ১ ঘন্টা ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধার অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয়। জুলাই সনদকে সংবিধানের উপর না রাখা ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দ্বিমত পোষণ করে জাতীয় ঐকমত্য কমিশনে খসড়ায় লিখিত মতামত জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে জুলাই সনদকে সংবিধানের ওপরে নাকি নিচে রাখা হবে সেটা নিয়েও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে দলটি। শীঘ্রই এই আলোচনায় বসবেন বিএনপির দায়িত্বশীল নেতারা। দলটির নির্ভরযোগ্য সূত্রে এই তথ্য জানা গেছে। কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের ওপরে স্থান পেতে পারে কিনা এমন প্রশ্ন তুলে বিএনপি বলছে, জুলাই সনদকে সংবিধানের ওপরে প্রাধান্য দেয়া হলে খারাপ নজির তৈরি হবে। এই সনদ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, সরাসরি এমন বিধান রাখারও বিপক্ষে বিএনপি।
সূত্র জানায় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে মতামত চেয়ে জুলাই সনদের যে পূর্ণাঙ্গ সমন্বিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছিল। যুগপৎ আন্দোলনের মিত্রদের সঙ্গে আলোচনা এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের পর তার উপর লিখিত মতামত দিয়েছে বিএনপি। নানা অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে কিছু অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বুধবার দুপুর থেকে বিকেল 4টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মুস্তাফিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। হাসপাতালের হিসাব শাখা, স্টক, ওয়ার্ড ও রান্নাঘর সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুদকের টিম। দুদক টিম জানায়, রাজবাড়ী সদর হাসপাতালে রোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে ছদ্মবেশে হাসপাতালের ওয়ার্ড সহ বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করা হয়। এ সময় দেখা যায় রোগীদের ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হয় না। সপ্তাহের 5 দিন পাঙ্গাস মাছ ও মুরগি দেওয়া হয়, অথচ খাবারের মেনুতে রয়েছে সপ্তাহে 1 দিন খাসির মাংস সহ কাতলা, রুই ও পাঙ্গাস। হাসপাতাল প্রাঙ্গণ অপরিচ্ছন্ন দেখা গেছে, কিছু ওষুধও কম পেয়েছে দুদক টিম। রোগীদের চিকিৎসা সেবা প্রদানের নানাবিধ হয়রানি অভিযোগ ও অন্যান্য অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একটি অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে হাসপাতালের সার্বিক সেবার মান আমরা টিম ছদ্মবেশে পর্যবেক্ষণ করি। রোগীদের জন্য দৈনন্দিন যে খাবার আছে সেই খাবারের তালিকা অনুসারে, ডায়েট মেনু অনুসারে খাবার সরবরাহ করা হয় না। সপ্তাহে 7 দিনের পাঙাশ মাছ এবং মুরগি এই খাবার দেওয়া হয়। খাবার মেনুতে দেখানো আছে সপ্তাহে 1 দিন খাসির মাংস, কাতল মাছ, রুই মাছ, পাঙাশ মাছ এগুলো দেওয়ার কথা, কিন্তু এখানে শুধুমাত্র পাঙাশ মাছ এবং মুরগি দেওয়া হয়, হাডম্যান মুরগি দেওয়া হয়। সিপ্টক্স নামের একটা ঔষধ, যেখানে 500 পিস আমরা ঘাটতি পেয়েছি। মন্টিলোকাস ঔষধ 266 পিস ঘাটতি পাওয়া গেছে। পরবর্তীতে আমরা কাগজপত্রগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ রিপোর্ট করব। আগামী 5 দিন রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। স্থানভেদে 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হতে পারে। এতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, দেশের দিকে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী রেইন বেল্ট। এটি দেশের দক্ষিণ, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম অঞ্চল বা উপকূলীয় জেলাগুলোতে বেশি প্রভাব ফেলতে পারে। এর প্রভাবে 21 আগস্ট থেকে 25 আগস্ট পর্যন্ত দেশের প্রায় সর্বত্র ধাপে ধাপে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সংস্থাটি জানায়, এটি একটি আংশিক রেইন বেল্ট। এটি দেশের নির্দিষ্ট কিছু এলাকায় সক্রিয় হয়ে যথেষ্ট বৃষ্টিপাত ঘটতে পারে। রেইন বেল্টটি সর্বাধিক সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে, মাঝারি সক্রিয় থাকবে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং রাজশাহী ও রংপুর বিভাগে। এর প্রভাব থাকবে সবথেকে কম। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজা সিটি দখলে নিতে হামলা শুরু করেছে ইসরায়েল। দখলের প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেইতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। হামলায় একদিনে 81 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত 15 জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ফিলিস্তিনের গাজায় যুদ্ধ আরও সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। রয়েছে গাজা শহর দখলের পরিকল্পনাও। গেল বুধবার এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ। এ বিষয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। গাজা সিটি দখল নিশ্চিত করতে ইসরায়েলি সেনাবাহিনী 60,000 রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে 20,000 সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। 5টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। শীর্ষ নেতাদের নির্দেশের পরই অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা শুরু করে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের 60,000 অভিবাসীর অস্থায়ী সুরক্ষা বাতিলে ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দিয়েছে একটি আপিল আদালত। এসব অভিবাসী মূলত হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিক। বুধবার সান ফ্রান্সিসকো ভিত্তিক নবম মার্কিন সার্কিট কোর্ট অফ আপিলস এক জরুরি স্থগিতাদেশ জারি করেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া আগের আদেশ কার্যকর থাকছে না। অভিবাসী অধিকার কর্মীরা অভিযোগ করেছেন, ট্রাম্প প্রশাসন বেআইনিভাবে হন্ডুরাস, নিকারাগুয়া ও নেপালের নাগরিকদের জন্য দেওয়া টিপিএস বাতিল করেছে। এই রায়ের ফলে নেপালের প্রায় 7,000 নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে সরানোর সুযোগ তৈরি হলো, যাদের টিপিএস সুরক্ষা 5 আগস্ট শেষ হয়ে গেছে। হন্ডুরাসের 51,000 এবং নিকারাগুয়ার 3,000 নাগরিকের সুরক্ষা 8 সেপ্টেম্বর শেষ হবে। এরপর তারাও বহিষ্কারের আওতায় পড়বেন। আদালতের বিচারকরা লিখেছেন, 2025 সালের 31 জুলাই জেলা আদালত যে আদেশ দিয়ে অভিবাসীদের পক্ষে সুরক্ষা বাড়িয়েছিলেন সেটি আপাতত স্থগিত থাকলো। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। বুধবার থিম্পুতে প্রথম ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে হারিয়েছে স্বাগতিক ভুটানকে। জোড়া গোল করেছেন আলপি আক্তার, অন্য গোলটি সুরভি আকন্দ প্রীতির। চাংলিমিথান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন বাংলাদেশ, তবে ভুটানের গোলরক্ষকের দৃঢ়তায় বাংলাদেশ গোলের খাতা খুলতে পারছিল না। দ্বিতীয় মিনিটেই ডান দিক থেকে আক্রমণে ওঠা আলফি আক্তারের কাছের পোস্টে নেওয়ার শট আটকে দেন ভুটান গোলকিপার। 33তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের একজনের হেড গোললাইন থেকে ফেরান ভুটানের এক ডিফেন্ডার। প্রথমার্ধের ইনজুরি আরিফা আক্তারের লং পাসে ডিফেন্ডারের প্রতিরোধ এড়িয়ে হেডে বল জালে জড়ান প্রীতি। 54 মিনিটে বক্সের সামনে থেকে দুর্দান্ত শটে গোল করেন আলপি। গোল শোধে মরিয়া ছিল স্বাগতিক ভুটান। 61 মিনিটে ব্যবধান কমায় 66 মিনিটে আবারও আলপি আক্তারের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। কর্নার থেকে উড়ে আসা বলে জটলার মধ্যে প্লেসিংয়ে 3-1 করেন আলপি। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর গাইবান্ধায় চালু হলো ভাসানী সেতু। যোগাযোগ, অর্থনীতি সহ জীবনযাত্রায় পরিবর্তনের প্রত্যাশা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেট কার উল্টে নিহত 3, আহত আরও একজন। এখনও জানা যায়নি হতাহতদের নাম পরিচয়। 5 বিভাগে টানা ভারী বৃষ্টির আভাস। 10 জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা। দিনরাতের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের। একদিনেই নিহত 81 ফিলিস্তিনি। মার্কিন আদালতের রায়ে বহিষ্কারের মুখে 60,000 অভিবাসী। এবং আলপি আক্তারের জোড়া গোলে জয়ের সূচনা বাংলাদেশের। থিম্পুতে প্রথম ম্যাচে 3-1 গোলে পরাজয় স্বাগতিক ভুটানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টার নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।